বলে রাখি, এই গল্পে আমি জাঙ্কুককে কুকি বলে ডাকবো, কারণ জাঙ্কুক নামটা মেয়ে হিসেবে চায় না। গ্রামের ধূসর আকাশটা যেন কান্নায় ভেঙে পড়বে। মেঘের ঘন ঘটায় চারপাশ থমথমে। বাতাসের প্রতিটি ঝাপটায় এক অজানা হাহাকার। মেঠো পথের ধুলো উড়িয়ে কুকি একা হেঁটে চলেছে ঝর্ণার দিকে। তার কাঁধে রূপলি কলসি, কিন্তু মনে একরাশ পাথর সমান ভয়। চারপাশে জনপ্রাণী নেই। এই নিস্তব্ধতা কুকিকে আরো বেশি কুঁকড়ে দিচ্ছে। সে বিড়বিড় করে নিজেই বলছে, এই গ্রামটা যেন একটা জেলখানা হয়ে গেছে। সূর্য উঠলে মনে হয় কখন রাত হবে, আর রাত হলে মনে হয় সে রাক্ষসটা এসে দরজা ভাঙবে না তো। সুগা, তুমি কেন এখনো আসছো না? এই অন্ধকার থেকে আমাকে নিয়ে যাও সুগা। হঠাৎ পথের মোড়ে গ্রামের প্রধানের সাথে তার দেখা। প্রধানের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কুকিকে দেখে তিনি আঁতকে উঠলেন। খুকি, কোথায় যাচ্ছ মা? আজ খবর পেয়েছি যে রাজা আর তার সিপাহীরা এই জঙ্গলে শিকারে আসছে। জলদি ঘরে ফিরে যাও মা। তুমি তো জানোই আমরা তোমাদের কেন লুকিয়ে রেখেছি সেই নরপশু রাজার থেকে। সে যদি একবার তোমায় দেখে ফেলে তবে সর্বনাশ হয়ে যাবে। আজ পর্যন্ত কত মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে সেই পশুরূপী রাজা। আর তার উপর তুমি তো এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, তোমায় দেখে ফেললে আর রক্ষে নেই। না মা, তুমি ঘরে ফিরে যাও। প্রধান মশাই, ঘরে এক ফোঁটাও জল নেই। মা তৃষ্ণার্ত, আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবো। এই জঙ্গলটা আমার হাতের তালুর মতো চেনা। আমি ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো। ঝর্ণার কাছে পৌঁছে কুকি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঝর্ণার শীতল জল তার অশান্ত মনে কিছুটা শান্তি দিচ্ছিল। পাথরের ওপর বসে সে যখন নিজের ক্লান্ত পা দুটো জলে ডোবালো, ঠিক তখনই এক বিকট শব্দে বনের নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল। ঘোড়ার ঘোরের শব্দ ক্রমেই এগিয়ে আসছে। কুকির বুকটা ধক করে উঠল। সে দ্রুত তার কলসিটা নিয়ে একটা বিশাল পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। পরক্ষণে সেখানে ধুলো উড়িয়ে প্রবেশ করলো একদল অশ্বারোহী। মাঝখানে রাজকীয় কালো ঘোড়ায় চড়ে স্বয়ং মহারাজ কিম থেয়ং ওরফে ভি। তার পরনে কালো শিকারী পোশাক, পিঠে ধনুক। ভি ঘোড়া থেকে নামলো, তার দৃষ্টি তীক্ষ্ণ, শিকারী বাঘের মতো। সে দীর্ঘশ্বাস টেনে বাতাসের ঘ্রাণ নিতে লাগলো। এক অদ্ভুত নেশালো বন্য ফুলের মতো সুবাস তার নাসারন্ধ্রে আঘাত করলো। এই বনের বাতাসটাও যেন কোনো রহস্য লুকিয়ে রেখেছে। প্রহরীরা, আজ কোনো পশু নয়, আজ অন্য কিছু শিকার করতে ইচ্ছে করছে। এমন এক সুবাস যা আগে কখনো পাইনি। ঠিক সেই মুহূর্তে আতঙ্কে কাঁপতে থাকা কুকি একটু নড়েচড়ে বসতেই তার গলার উপর হাড়টি পাথরের গায়ে লেগে টুং করে একটা শব্দ হলো। ধীর কান এড়ালো না সেই শব্দ। তার ঠোঁটের কোণে এক পুরো হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে কোমরের খাপ থেকে তলোয়ারটা বের করলো। তলোয়ারের ধারালো ফলায় বিকালের স্মাল আলো ঝিলিক দিয়ে উঠল। কে ওখানে? বেরিয়ে এসো, নইলে এই তলোয়ার তোমার শরীর চিরে ফেলবে। আমার থেকে পালানোর সাধ্য কারো নেই। কুকি বুঝতে পারলো আর পালানোর পথ নেই। সে থরথর করে কাঁপতে কাঁপতে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা কুকির দিকে তাকাতে বীর হাতের তলোয়ারটা যেন একটু স্থির হয়ে গেল। কুকির দুধিয়ালতা গায়ের রং আর মায়াবী মুখটা দেখে বীর চোখে এক হিংস্র কামুকতা জেগে উঠল। চমৎকার! বনের গভীরে যে এমন এক অপ্সরা বাস করে তা তো আগে জানতাম না। আমার শিকারী জীবনের এটাই সেরা প্রাপ্তি হতে যাচ্ছে। বীর শিকারী পশুর মতো কুকির খুব কাছে এগিয়ে গেল। তার নিঃশ্বাসের তপ্ত বাতাস কুকি অনুভব করতে পারছিল। তোমার নাম কি সুন্দরী? কুকি দুপা পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি কুকি। আমাকে যেতে দিন মহারাজ। আমি এক সামান্য গ্রাম্য মেয়ে। আমার জন্য আপনার শিকার নষ্ট করবেন না। ভি এক ঝটকায় কুকির নরম কবজিটা চেপে ধরলো। কুকি ব্যথায় কুকি উঠল। সামান্য নও, আজ থেকে তুমি অসামান্য। আমার প্রাসাদের নতুন রত্ন। প্রহরীরা, একে বেঁধে নাও। আজ শিকারে কোনো বুনো পশু নয়, এক অপ্সরাকে নিয়ে ফিরবো। আজ রাতটা প্রাসাদে উৎসব হবে। কুকির চোখের জল মেঠো ধুলোয় মিশে গেল, কিন্তু নিষ্ঠুর রাজার মনে দয়ার লেশ মাত্র ছিল না। প্রাসাদের সুউচ্চ কক্ষটি আজ এক ভয়াবহ নিস্তব্ধতায় ঘেরা। চারিদিকের দেয়ালে মশাল আর মোমবাতির কম্পিত আলোয় কুকির ছায়াটা দানবীয় রূপ নিয়ে দেয়ালে নাচছে। বড় রাজকীয় পালঙ্কে কুকিকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। তার চোখের জলে বালিশ ভিজে একাকার, আর অবাধ্য চুলগুলো ঘামে কপালে লেপ্টে আছে। হঠাৎ ভারী বুটের শব্দে কক্ষের দরজা খুলে গেল। ভি টলমলো পায়ে ঘরে ঢুকলো, এক হাতে দামি মদের গ্লাস, অন্য হাতে আভিজাত্যের দম্ভ। তার চোখের মনি নেশায় লাল হয়ে আছে, যা তাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। বিছানার পাশে এসে সে অপলক দৃষ্টিতে কুকিকে দেখতে লাগলো। কুকি ভয়ে কুঁকড়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু বাঁধন তাকে নড়তে দিচ্ছে না। কেন কাঁদছো কুকি? এই কান্না থামাও। এই বিছানা পেতে কত সুন্দরী সুন্দরী মেয়ে প্রার্থনা করে জানো? তুমি তো ভাগ্যবতী যে আমি নিজে তোমাকে বেছে নিয়েছি।
কুকি সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, তার গলায় তখন কেবল ঘৃণা আর আর্তনাদ। আপনার কি কোনো মা বোন নেই? আপনি কি মানুষ নন? ওষুধও তো আপনার চেয়ে ভালো। আমার শরীর হয়তো আপনি জোর করে কেড়ে নিতে পারবেন, কিন্তু মনে রাখবেন আমার আত্মা আপনাকে সারা জীবন অভিশাপ দেবে। অভিশাপ ও শব্দটা শুনে ভিড় চোয়াল শক্ত হয়ে গেল। তার চোরাবালির মতো অতীতে যেন কেউ আঘাত করলো। সে হাতের মধ্যে গ্লাসটা সজোরে মেঝেতে সরে মারলো। কাঁচের টুকরো আর রক্তবর্ণ মদ চারিদিকে ছড়িয়ে পড়লো। অভিশাপ? লিসাও আমাকে ঠিক এই অভিশাপই দিয়েছিল, যখন সে অন্য কারোর হাত ধরে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি সেই রাত থেকে নিজের হৃদয়টা এই মদের গ্লাসেই চুবিয়ে মেরে ফেলেছি। কুকি, ভালোবাসা ওটা একটা ধোঁকা। পৃথিবীতে আবেগ বলে কিচ্ছু নেই, শুধু ভোগই হলো ধ্রুব সত্য। ভি আর এক মুহূর্ত দেরি করলো না। সে ক্ষুধার্ত পশুর মতো কুকির উপর ঝাঁপিয়ে পড়লো। কুকি চিৎকার করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। না না, আমাকে ছাড়ুন, আপনি একটা দানব শয়তান, আমাকে ছেড়ে দিন মহারাজ, দয়া করুন। কুকির বাধার মুখে ভীর মেজাজ চরম পর্যায়ে গেল। সে প্রচন্ড রাগে কুকির ফর্সা গালে এক সজোরে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে কক্ষটি যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। কুকির মাথাটা পাশে ঘুরে গেল, ঠোঁটের কোণ দিয়ে সরু রক্তধারা নেমে এলো। আমার কাছে বাধা দিও না কুকি, নয়তো তোমার পরিণতি আরো ভয়ঙ্কর হবে। আজ পর্যন্ত আমি অগণিত মেয়েকে ভোগ করেছি, কিন্তু তোমার মতো এমন তীব্র আকর্ষণ আমি আগে কারোর মধ্যে পাইনি। ভি কুকির গলার কাছে মুখ নামিয়ে আনলো, তার নিঃশ্বাসে মদের উগ্র গন্ধ। তোমার শরীরের এই মিষ্টি গন্ধ আমায় পাগল করে তুলেছে, আমাকে পশুতে পরিণত করছে। তোমার এই মায়াবী চোখের নেশা, এই ফর্সা পাতলা শরীর, ওহ কুকি, আমি আর নিজেকে সামলাতে পারছি না। আজ রাতে তোমার এই শরীরই হবে আমার একমাত্র শান্তি। আমি তোমাকে ছিঁড়ে খাবো। নিতম্বে শক্ত কিছু প্রবেশের ফলে কুকি শব্দ করে কেঁদে ওঠে। ভেতরটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে, ব্যথায় টনটন করছে জায়গাটা। পা দুটো আর অনুভব করতে পারছে না। ভি তাকে ঠিক হওয়ার সময়টুকু না দিয়ে নিজের কাজ করতে শুরু করে। একটু দয়ামায়া দেখাচ্ছে না সে। কুকির নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। অস্পষ্ট স্বরে বলল, আস্তে আস্তে মহারাজ, আমি পারছি না, দয়া করুন মহারাজ, মরে যাচ্ছি আমি। কুকির সব মিনতি, সব কান্না সেই পাষাণ দেয়ালের গায়ে লেগে ফিরে আসতে লাগলো। অন্ধকারে সেই রাজপ্রাসাদে এক নিষ্পাপ প্রাণের নীরব আর্তনাদ যেন বাতাসের সাথে মিশে গুমড়ে মরছিল। পৈশাচিক লালসার তীব্র যন্ত্রণার এক নরকীয় রাত পার হলো প্রাসাদের সেই বদ্ধ কক্ষে। কুকির পবিত্রতা আর কুমারিত্বের সেই রক্তে ভিজে উঠল বীর বিলাসবহুল বিছানা। সারাটা রাত ধরে চলল এক পশুর অমানবিক উল্লাস আর এক নিষ্পাপ প্রাণের নীরব রক্তক্ষরণ। ভোর হওয়ার আগে কুকির চোখ দুটি যেন চিরতরে শুকিয়ে গিয়েছিল, আর তার আত্মায় লেগেছিল এক গভীর ক্ষত। পরের দিন সকাল, ঘোড়ার খুঁড়ে ধুলো উড়িয়ে গ্রামে ফিরল সোগা। সে একজন সফল ব্যবসায়ী, নিজের ব্যবসার কাজে অন্য গ্রামে গিয়েছিল। যাওয়ার সময় কুকির হাতে হাত রেখে প্রতিশ্রুতি দিয়েছিল, ফিরে এসে তোমাকে এই অভিশপ্ত গ্রাম থেকে দূরে কোথাও নিয়ে যাব, যেখানে শুধু আমরা থাকবো আর আমাদের সুখের সংসার থাকবে। কিন্তু গ্রামে পা রাখতেই বাতাসের খবর তাকে স্তব্ধ করে দিল। কুকির অপহরণের খবর শুনে সুগার চোখের মনে রক্তবর্ণ হয়ে উঠল। তার ভালোবাসার কুকিকে সেই লম্পট রাজা তুলে নিয়ে গেছে। উন্মাদ হয়ে সে ঘোড়া ছুটিয়ে দিল রাজপ্রাসাদের দিকে। প্রাসাদের বিশাল ফটকের সামনে দাঁড়িয়ে সুগা তার তলোয়ার উঁচিয়ে সিংহের মতো গর্জন করে উঠল, ভি, তুই যদি সত্যি রাজবংশের রক্ত হোস, তবে কাপুরুষের মতো লুকিয়ে না থেকে নিচে আয়। আমার কুকিকে তুই ছোঁয়ার সাহস করেছিস, এর প্রতিটি বিন্দুর বদলা আমি তোর রক্ত দিয়ে নেব। নেমে আয় দানব। সুগার গগনবিদারী চিৎকার শুনে ভি প্রাসাদের বারান্দায় এসে দাঁড়ালো। তার এক হাতে শক্ত করে ধরা বিধ্বস্ত কুকি। কুকির ঠোঁট ফেটে রক্ত জমাট বেঁধে আছে, গালে কালশিটের দাগ, আর চোখের নিচের কালি জানান দিচ্ছে গত রাতের বিভীষিকা। সুগাকে দেখা মাত্রই কুকির জমাট বাঁধা কষ্টগুলো আবার কান্নায় ভেঙে পড়ল। সুগা, তুমি পালিয়ে যাও, ও মানুষ নয়, ও একটা দানব, তুমি পারবে না ওর সাথে, ও তোমাকে মেরে ফেলবে। সুগা, তুমি প্লিজ চলে যাও। কুকির করুণ দশা দেখে সুগার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু তার সংকল্প ছিল অটল। সে তলোয়ারটা আরো উঁচিয়ে ধরলো। ভয় পেও না কুকি, মরে গেলে আমরা একসাথে মরবো, কিন্তু এই পশুটার হাতে তোমাকে ছেড়ে দিয়ে আমি বেঁচে থাকবো না। আজ হয় ভি থাকবে, না হয় আমি। ভি উপর থেকে সুগার এই বীরত্ব দেখে এক কুটিল আর বিদ্রুপের হাসি হাসলো। তার চোখে তখনও জেতার অহংকার। বাহ, কি অসাধারণ ভালোবাসা! প্রেমের এমন নিদর্শন তো আগে কখনো দেখিনি। ভি পাশবিকভাবে কুকির ঘাড়ের কাছে নিজের মুখটা নিয়ে গেল এবং নিচের প্রহরীদের দিকে তাকিয়ে পুরো আদেশের কণ্ঠে বলল,
প্রহরীরা, এই প্রেমিক পুরুষকে ভেতরে নিয়ে এসো, ওর হাত পা বেঁধে আমার সামনে হাজির করো। আমি ওকে দেখাতে চাই ওর তথাকথিত ভালোবাসা এখন কার দখলে এবং কার ছোঁয়ায় অপবিত্র হয়ে রয়েছে। রাজসভার বিশাল কক্ষটি আজ এক করুণ আর ভয়ঙ্কর পরিণতির সাক্ষী হতে চলেছে। সোগাকে ভারী লোহার শিকল দিয়ে রাজসিংহাসনের সামনে বেঁধে রাখা হয়েছে। তার শরীর রক্তাক্ত, কিন্তু চোখের সেই অবাধ্য তেজ এখনো নেভেনি। ভি তার রাজকীয় তলোয়ারের ডগা দিয়ে সুগার থুতনি হ্যাঁচকা টানে উঁচিয়ে ধরল। তার ঠোঁটে লেগে আছে এক পৈশাচিক জয়ের হাসি। কি হলো সুগা, তুমি না বলেছিলে ভালোবাসাই নাকি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি? এখন দেখো, তোমার সেই তথাকথিত ভালোবাসার মানুষটি আমার শয়নকক্ষের এক সামান্য দাসী ছাড়া আর কিছুই নয়। এখন উত্তর দাও, তোমার সেই ঠুনকো ভালোবাসা বড় নাকি আমারই রক্তপিপাসু তলোয়ার? সুগা কষ্টের মাঝেও এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসলো। তার প্রতিটি শব্দ ভির অহংকারে তীরের মতো বিঁধতে লাগলো। ভি, তুই ক্ষমতার জোরে কুকির শরীরকে বন্দি করতে পারিস, তাকে শিকল পরাতে পারিস, কিন্তু তার মন কোনোদিনও জিততে পারবি না। তুই রাজমুকুট মাথায় দিলেও কুকির চোখে এবং এই পৃথিবীর মানুষের কাছে চিরকাল একজন ঘৃণিত পশু হয়েই থাকবি। সুগার এই চরম শক্তি কথাগুলো বীর ভেতরের সুপ্ত শয়তানটাকে জাগিয়ে তুললো। সে অপমানে আর রাগে অন্ধ হয়ে গর্জন করে উঠল, অনেক হয়েছে, তোর এই জিহ্বা আজ আর রক্ষে পাবে না। আজ আমি তোর বুক চিরে সেই হৃৎপিণ্ডটাই বের করে নেব যেখানে কুকি বাস করে। কুকির ওপর শুধু আমার অধিকার, তাকে দেখার অধিকার শুধু আমার, তাকে ছোঁয়ার অধিকারও শুধু আমার। আমি চাই না কুকি অন্য কারো হৃদয়ে এক মুহূর্তের জন্য বেঁচে থাকুক। ও শুধু আমার হয়ে থাকবে, আমার দাসী হয়ে। ঠিক সেই সময় কুকি প্রহরীদের বাধা ঠেলে রাজসভায় ছুটে এলো। তার পাগল প্রায় অবস্থা, সে হিতাহিত জ্ঞান হারিয়ে ভীর পায়ে লুটিয়ে পড়ল। তার চোখের জলে ভীর দামি জুতোগুলো ভিজে যাচ্ছিল। দয়া করুন মহারাজ, আমি আপনার পায়ে ধরেছি, ওকে ছেড়ে দিন, ওকে প্রাণ ভিক্ষা দিন। আমি কথা দিচ্ছি আমি সারা জীবন আপনার চরণে দাসী হয়ে থাকবো, কোনোদিন বিদ্রোহ করব না। শুধু ওকে একবার ছেড়ে দিন মহারাজ। ভি এক ঝটকায় কুকিকে সরিয়ে দিল। তার চোখে তখন কেবল হত্যার নেশা। সে কুকিকে লক্ষ্য করে হিংস্রভাবে বলল, না কুকি, ও ভুল বলছে। এই লোকটা জীবিত থাকলে তুমি আমাকে কোনোদিন তোমার একমাত্র মালিক বলে মেনে নেবে না। ওর স্মৃতি মুছে দেওয়ার একটাই পথ, ওকে শেষ করে দেওয়া। কথাটা শেষ করেই ভি কোনো সুযোগ না দিয়ে বাতাসের গতিতে তার তলোয়ার চালিয়ে দিল। এক নিমেষেই ধারালো ফলার এক কোপে সুগার মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। ফিঙ্কি দিয়ে ছোটা সুগার তাজা রক্ত কুকির মুখ আর শুভ্র বসনে ছিটিয়ে এলো। কুকি যে কোনো চিৎকার করতে পারল না, তার কণ্ঠনালীতে শব্দগুলো যেন জমে পাথর হয়ে গেছে। সে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে পড়ে আছে তার জীবনের একমাত্র ভালোবাসার প্রাণহীন দেহ। কুকির চোখের মনি স্থির হয়ে গেল। সে এক জীবন্ত লাশে পরিণত হলো। সেই মুহূর্তে রাজসভার আলো যেন এক অন্ধকার অমাবস্যায় ঢেকে গেল। জাগকের এই পাষাণ হৃদয়ের আড়ালে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস। কিভাবে একজন আবেগপ্রবণ রাজপুত্র আজকের এই উন্মাদ আর নৃশংস রাজায় পরিণত হলো, সেই রহস্যের পর্দা উন্মোচিত হয় বহু বছর আগের এক অভিশপ্ত দিনে। সেদিন ভি এমন দানব ছিল না, সে ছিল এক শক্তিশালী সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, যার হৃদয়ে ছিল কোমলতা। সে পাগলের মতো ভালোবাসত লিসা নামের এক সুন্দরী মেয়েকে। বীর পৃথিবী অবর্তিত হতো লিসাকে ঘিরে। লিসাও তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল। এক গোধূলির আলোয় ভি তার সমস্ত সাহস সঞ্চয় করে লিসার সামনে হাঁটু গেড়ে বসলো। হাতে ছিল হীরের আংটি। লিসা, আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই। তুমি কি হবে আমার রানী? লিসা আবেগপ্রদ হয়ে ভিকে জড়িয়ে ধরলো। তার চোখের ছলছল দৃষ্টিতে সেদিন কোনো ছলনা খুঁজে পায়নি ভি। এর থেকে বড় পাও আমার কাছে আর কিছু হতে পারে না ভি। আমি সারা জীবন তোমার ছায়া হয়ে থাকবো। বিয়ের দিন ঘনিয়ে এলো। রাজপ্রাসাদ সাজানো হলো আলোকসজ্জায়। ভির চোখে মুখে ছিল উপচে পড়া আনন্দ। বিয়ের মাত্র 3 দিন বাকি থাকতে ভি লিসার হাত ধরে বলেছিল, আর মাত্র 3 দিন লিসা, এরপর আর কোনো দূরত্ব থাকবে না, আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। আমি তোমাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দেব। হ্যাঁ ভি, আমি সত্যিই খুব খুশি। আমি সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ছিল অন্যরকম। বিয়ের দিন সকালে যখন চারিদিকে উৎসবের সানাই বাজছে, তখন খবর এলো লিসা প্রাসাদে নেই। সে এক ধনী ব্যবসায়ীর হাত ধরে রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। বিয়ের জন্য সে রেখে গেছে কেবল একটি ভাঁজ করা চিঠি। বিয়ের সাজে সজ্জিত অতিথিদের সামনে ভি কাঁপা কাঁপা হাতে সেই চিঠিটা খুলল। লিসার হাতে লেখা প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো তার হৃৎপিণ্ড বিদীর্ণ করতে লাগলো।
ভি, তুমি বড্ড দুর্বল। তোমার এই মায়াবী ভালোবাসা দিয়ে আমার বিলাসিতা আর উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে না। আমি ঘৃণা করি তোমার এই সাধারণ আবেগপ্রবণ জীবনকে। আমি এমন কাউকে চেয়েছিলাম যে আমাকে ক্ষমতার চূড়ান্ত শিখরে নিয়ে যাবে, যা তোমার মতো প্রেমিকের পক্ষে সম্ভব নয়। হাজারো মানুষের সামনে রাজপুত্রের সম্মান ধুলোয় মিশে গেল। ভি প্রথমে পাথর হয়ে দাঁড়িয়ে রইল, তারপর তার চোখ দিয়ে অঝরে জল নামতে লাগলো। সেই কান্না ছিল এক নিষ্পাপ হৃদয়ের শেষ বিদায়। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই কান্নার শব্দ থেমে গেল। ভি মাথা তুলে দাঁড়ালো। তার চোখে তখন আর জল নেই, সেখানে জ্বলছে এক লেলিহান আগুন। হঠাৎ করে সেই কান্না এক ভয়াবহ পৈশাচিক হাসিতে রূপান্তরিত হলো। পুরো রাজসভা সেই হাসিতে কেঁপে উঠল। নারী জাতি মানেই বিশ্বাসঘাতকতা, ভালোবাসা ওটা দুর্বলদের জন্য এক মরীচিকা মাত্র। আজ থেকে ভীর হৃদয়ে ভালোবাসার মৃত্যু হলো। আজ থেকে পৃথিবীতে আর কোনো প্রেম থাকবে না, থাকবে শুধু অধিকার আর জোর। আমি কাউকেই ছাড়বো না, কাউকেই না। সেদিন থেকেই এক প্রেমিক রাজপুত্রের চিতার উপর দিয়ে জন্ম নিল এক সাইকো রাজা, যে বিশ্বাস করে কাউকে পাওয়ার একমাত্র উপায় হলো তাকে জোর করে ছিনিয়ে নেওয়া। আর সেই আগুনই আজ পুড়ছে কুকির মতো অসংখ্য নিরপরাধ জীবন। সুগার নৃশংস মৃত্যুর পর কুকির পৃথিবীটা স্থবির হয়ে গিয়েছিল, কিন্তু সেই স্তব্ধতার ভেতরে জন্ম নিয়েছিল এক মরিয়া জেদ। এই নরক থেকে তাকে মুক্তি পেতেই হবে। একদিন প্রাসাদের কড়া পাহারা এড়িয়ে অন্ধকারের সুযোগ নিয়ে কুকি কোনোমতে প্রাচীর টপকে বাইরে বেরিয়ে এলো। বুক ভরা নিঃশ্বাস নিয়ে সে যখন স্বাধীনতার স্বপ্ন দেখছে, ঠিক তখনই প্রাসাদের প্রধান ফটকের সামনে এক দীর্ঘ ছায়া তার পথ আগলে দাঁড়ালো। সামনে স্বয়ং ভি, তার হাতে জ্বলন্ত মশাল আর চোখে মুখে ফুটে উঠেছে এক ক্রূর পৈশাচিকতা। কি ভেবেছিলে কুকি, আমার খাঁচা থেকে পাখি এত সহজে উড়ে যাবে? তোমাকে কি আমি জ্যান্ত চলে যেতে দেবো ভেবেছ? কোনো কথা বলার সুযোগ না দিয়েই ভি কুকির রেশমি চুলের মুঠি শক্ত করে ধরলো। তারপর পশুর মতো হ্যাঁচকা টানে তাকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে উপরে নিয়ে যেতে লাগলো। পাথরের সিঁড়িতে ঘষা লেগে কুকির কপাল ফেটে রক্ত ঝরতে শুরু করলো, কিন্তু ব্যথার চেয়েও আজ তার ঘৃণা অনেক বেশি প্রবল। মারুন, আমাকেও মারুন, আমাকেও সুগার কাছে পাঠিয়ে দিন। এই অমানুষের নরকে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক বেশি শান্তির। ভীর হাত যেন আরো শক্ত হলো। সে কুকির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, না কুকি, মরা এত সহজ নয়। আমি তোমাকে প্রতিটি প্রহরে এই নরকের জ্বালা বুঝিয়ে দেব। তোমার সাহস কি করে হয় আমার থেকে পালানোর? আজ তোমাকে এমন শিক্ষা দেব যে পালানোর কথা চিন্তা করলেও তোমার আত্মা কেঁপে উঠবে ভয়ে। ভি কুকিকে টেনে হিঁচড়ে তার শয়নকক্ষে নিয়ে গেল। সেই কক্ষের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই শুরু হলো ক্ষমতার এক বিভৎস আস্ফালন। কুকির শরীরের উপর দিয়ে বয়ে গেল এক নারকীয় ঝড়, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সেই ভয়ঙ্কর রাতের পর থেকে ভি কুকিকে একটি অন্ধকার স্যাঁতস্যাঁতে কালকুটুরিতে বন্দি করে রাখলো। বাইরের আলো বাতাস থেকে বিচ্ছিন্ন কুকির ওপর প্রতিদিন চলল শারীরিক ও মানসিক লাঞ্ছনা। এভাবেই বিষাক্ত এক সপ্তাহ কেটে গেল। অত্যাচার আর অনাহারে কুকির শরীর আর সায় দিল না। সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তার শরীর আগুনের মতো পড়ছে, চোখের নিচে কালি। গভীর জলের ঘরে সে অবিরত বিড়বিড় করতে লাগলো, কখনো সুগার নাম, কখনো নিজের মুক্তি চেয়ে করুণ মিনতি। এক রাতে মদের নেশায় টলমল পায়ে ঘরে ঢুকলো ভি। কুকিকে পুনরায় নিজের লালসার শিকার বানানোর উদ্দেশ্য নিয়ে এলেও মেঝের উপর কুকির নিথর আর কুকড়ে থাকা দেহটা দেখে সে থমকে গেল। কুকির মুখটা ফ্যাকাশে, জ্বরের উত্তাপে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। হঠাৎ করেই ভীর পাথর হৃদয়ের কোথাও যেন এক অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। রিসার দেওয়া সেই পুরনো ক্ষত যেন কুকির এই করুণ দশায় একটু স্থিমিত হয়ে এলো। প্রথমবারের মতো এই নিষ্ঠুর রাজার চোখে ফুটে উঠল এক অজানা মায়া। সে টলমল পায়ে এগিয়ে গিয়ে কুকির পাশে বসলো। এক পাত্র শীতল জল নিয়ে নিজের হাতে কাপড় ভিজিয়ে কুকির তপ্ত কপালে জলপট্টি দিতে লাগলো। ভি নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল, কেন এমন করছো কুকি? কেন আমাকে এত ঘৃণা করো যে নিজেকে শেষ করে দিচ্ছ? আমি তো শুধু চেয়েছিলাম তুমি আমার হয়ে থাকো। ভির হাতের ছোঁয়ায় কুকির জ্বরের ঘোরেই শিউর উঠল, কিন্তু ভি আজ আর হিংস্র নয়। সে শুধু একদৃষ্টে চেয়ে রইল সেই মায়াবী মুখের দিকে, যা সে নিজের হাতেই তিলে তিলে ধ্বংস করেছে। সেদিনের সেই কাল রাতে ছিল এক অন্যরকম সূচনার সাক্ষী। নেশার করে যে ভি ঘরে ঢুকেছিল, কুকির তপ্ত কপালে জলপট্টি দিতে দিতে তার সেই মুহূর্ত যেন এক নিমেষে উবে গেল। সেই রাতে ভি তাকে কালকুটুরিতে ফেলে রাখেনি। নিজের শক্ত বাহুবন্দি করে কুকিকে তুলে নিয়ে এলো নিজের রাজকীয় শয়নকক্ষে।
সারাটা রাত সে চোখের পাতা এক করেনি। কখনো ভিজে কাপড় দিয়ে কুকির গা মুছে দিয়েছে, কখনো পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। যে হাত দিয়ে সে একদিন তলোয়ার চালিয়েছিল, সেই হাত আজ কুকির সেবা করতে ব্যস্ত। পরের দিন সকালের আলো যখন কক্ষে প্রবেশ করলো, কুকি ধীর গতিতে চোখ মেলল। শরীরের দহন কিছুটা কমলেও তার চোখের সেই মায়াবী দীপ্তি আজ আর নেই। ভি পাশে বসেছিল। কুকিকে জাগতে দেখে সে তড়িঘড়ি করে এক গ্লাস জল এগিয়ে দিল। এখন কেমন লাগছে কুকি? এই নাও, একটু জল খেয়ে নাও। কুকি কোনো কথা বলল না। ভির দিকে একবার তাকিয়ে সে শান্তভাবে জলের গ্লাসটা নিল। তার চোখে আগে যে ঘৃণার আগুন জ্বলত, তা যেন আজ নিভে গেছে। সেখানে রাজত্ব করছে এক বিশাল শূন্যতা। তার প্রিয়তম সুগাকে হারানোর শোক আর দিনের পর দিন চলা অত্যাচারের ক্লান্তি তাকে এক জীবন্ত পাথরে পরিণত করেছে। সে এখন আর পালানোর চেষ্টা করে না, প্রতিশোধের নেশায় ভিকে অভিশাপও দেয় না। ভি লক্ষ্য করলো কুকি এখন এক আজ্ঞাবহ পুতুলের মতো হয়ে গেছে। সে খেতে বললে খায়, বসতে বললে বসে। এমনকি ভি যখন তাকে কাছে টানে, তখনও সে কোনো বাধা দেয় না, কেবল অপলক দৃষ্টিতে জানালার ওপারে আকাশের দিকে তাকিয়ে থাকে। কুকি, তুমি কথা বলছো না কেন? তুমি আমাকে যা খুশি বলতে পারো, চিৎকার করো, গালি দাও, তাও ভালো, কিন্তু এমন নীরব থেকো না। মহারাজ যা বলবেন তাই হবে। আমার কাছে এখন কথা আর নীরবতার মধ্যে কোনো পার্থক্য নেই। কুকির এই অর্থহীন চাহনিয়া স্নান হয়ে যাওয়া হাসি ভির হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করতে লাগলো। ভি বুঝতে পারলো সে কুকির শরীরকে জয় করলেও তার মনকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। লিসার দেওয়া সেই পুরনো ঘৃণা ধীরে ধীরে কুকির প্রতি এক তীব্র ভালোবাসায় রূপ নিতে শুরু করলো। এই প্রথম ভি কাউকে শাসন করার জন্য নয়, বরং বরং তাকে ভালো রাখার জন্য অস্থির হয়ে উঠল। কয়েকদিন এভাবেই কেটে গেল। ভি এখন আর মদ খায় না, কাউকে অকারণে শাস্তি দেয় না। সারাদিন কাজ সেরে সে দ্রুত কুকির কাছে ফিরে আসে। তার জন্য বাইরের বন থেকে ফুল নিয়ে আসে, দামি অলংকার আর পোশাক আনে। কিন্তু কুকি সেই একই রকম, শান্ত, স্থির এবং প্রাণহীন। এক সন্ধ্যায় ভি কুকির চুলে ফিডি কেটে দিতে দিতে মৃদুস্বরে বলল, আমি জানি আমি তোমার সাথে যা করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু কুকি, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে আর কষ্ট দেব না। তুমি কি আমাকে একবারের জন্য ক্ষমা করতে পারো না? কুকি কেবল জানালার দিকে তাকিয়ে থাকলো। তার এই শূন্যতা যেন ভির হাজারো ভালোবাসার কথার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। ভি বুঝতে পারলো ভালোবাসা মানে শুধু দখল নয়, ভালোবাসা মানে কারো হৃদয়ে জায়গা পাওয়া, যা সে সম্ভবত চিরকালের জন্য হারিয়েছে। সময় যেন নিজের গতিপথ বদলে ফেলেছে। যে রাজপ্রাসাদে এক সময় কেবল আর্তনাদ আর মদের কল্লোল শোনা যেত, সেখানে এখন এক ভারী নিস্তব্ধতা বিরাজ করে। ভি বদলে গেছে। সে এখন আর সেই নিষ্ঠুর শিকারী রাজা নেই। প্রাসাদের উপর অত্যাচার বন্ধ হয়েছে, নেশার পাত্র সে ছুঁয়েও দেখে না। তার পুরো পৃথিবী এখন আবর্তিত হয় কেবল কুকিকে ঘিরে। প্রতিদিন ভি নতুন নতুন উপায়ে কুকির মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। কখনো রাজ্যের সবচেয়ে দুর্লভ ফুল নিয়ে আসে, কখনো কুকির প্রিয় খাবার বানিয়ে নিজে হাতে সাজিয়ে দেয়। সে কুকির পায়ের কাছে বসে ঘন্টার পর ঘন্টা অতীতের ভুলগুলোর জন্য অনুশোচনা করে। কুকির দুটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কুকি, দেখো, আজ বনের সেই ঝর্ণার পাশ থেকে তোমার প্রিয় সাদা ফুলগুলো নিয়ে এসেছি। তুমি কি একবার আমার দিকে তাকাবে না? আমি সব বদলে দিয়েছি কুকি। আমি এখন আর সেই পশুটা নই। প্লিজ, একবার অন্তত আমার নাম ধরে ডাকো। কিন্তু কুকি নির্বাক। তার শরীরের ক্ষতগুলো শুকিয়ে গেল, মনের গহীনে যে নীল রক্তক্ষরণ শুরু হয়েছিল তা থামেনি। সে ভির চোখের দিকে তাকায় ঠিকই, কিন্তু সেই দৃষ্টিতে কোনো অনুভূতি নেই। না আছে ঘৃণা আর না আছে ভালোবাসা। সে যেন এক মৃত আত্মা, যা কেবল একটি সুন্দর শরীরের খাঁচায় বন্দী হয়ে আছে। কুকির এই পাথরের মতো নীরবতা ভিকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছিল। সে বুঝতে পারলো সোনাদানা ক্ষমতা বা দাসত্ব দিয়ে কুকির শরীর পাওয়া সম্ভব হলেও তার সেই প্রাণবন্ত হাসিটি সে কোনোদিনও ফিরে পাবে না। কারণ যে কুকিকে সে ভালোবাসে, সেই কুকিকে সে নিজের হাতেই অনেক আগে হত্যা করেছে। এক রাতে পূর্ণিমার আলো যখন কুকির বিবর্ণ মুখে এসে পড়ল, ভি তার পাশে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর ভির চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারলো তার এই তথাকথিত ভালোবাসা আসলে কুকির জন্য এক বিশাল বোঝা। কুকি, আমি জানি আমি তোমার জীবনটা নরক বানিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম তোমাকে আটকে রাখলে, তোমাকে মায়া দেখালে তুমি হয়তো একদিন আমার হবে। কিন্তু আজ আমি বুঝতে পারছি জোর করে শরীর দখল করা যায়, কিন্তু ভালোবাসা কোনো যুদ্ধ জয়ের ধন নয়। ভালোবাসা হলো মুক্তি। কুকি ধীর গতিতে ভির দিকে তাকালো। ভি তার চোখে জল মুছে এক দীর্ঘশ্বাস ফেললো।
আমি তোমাকে মুক্তি দিচ্ছি কুকি। কাল সকালেই তোমাকে তোমার গ্রামে পৌঁছে দেওয়া হবে। তুমি আবার সেই মুক্ত বাতাসে শ্বাস নেবে, যেখানে আমি তোমাকে প্রথম দেখেছিলাম। আমি জানি তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে না, আর করা উচিতও নয়, কিন্তু তোমাকে এভাবে তিলে তিলে মরতে দেখা আমার পক্ষে সম্ভব নয়। কুকির চোখে প্রথমবারের মতো একটু কম্পন দেখা দিল। তার ঠোঁট দুটো সামান্য নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। যাও কুকি, নিজের মতো করে বাঁচো। এই কারাগার থেকে তুমি আজ স্বাধীন। হয়তো তোমার মুক্তি আমার সত্যিকারের ভালোবাসার প্রমাণ। সেই রাতে কক্ষ থেকে বেরিয়ে গেল। কুকি একা জানালার পাশে দাঁড়িয়ে রইল। সে জানতো না এই মুক্তি তাকে শান্তি দেবে কিনা, কারণ সে তার সবকিছু অনেক আগেই হারিয়ে ফেলেছে। তবে এই প্রথম সে ভীর চোখে কোনো লালসা নয়, বরং এক অদ্ভুত বিসর্জনে বেদনা দেখতে পেল। ভোরের স্নান আলোয় প্রাসাদ আজ এক অন্যরকম স্তব্ধতায় ডুবে আছে। কুকির বিদায়ের সব আয়োজন সম্পন্ন। রাজকীয় ঘোড়ার গাড়ি প্রস্তুত। পাহাড়িরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। প্রাসাদের সুউচ্চ বারান্দায় দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি দিগন্তের ওই প্রান্তে, যেখানে আকাশ মাটির সাথে মিশেছে। তার চোখের কোণে জমানো জলটুকু ভোরের আলোর মুক্তোর মতো চিকচিক করছে। আজ সে তার জীবনের সবচেয়ে বড় হীরাটি হারিয়ে ফেলছে, কিন্তু এই হারানোর মধ্যেই সে নিজের অপরাধ বোধের মুক্তি খুঁজছে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক অত্যন্ত পরিচিত এবং মায়াবী কণ্ঠস্বর ভেসে এলো, যা ভীর হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি যদি আজ সত্যিই চলে যাই, আপনি কি আবার সেই সাইকোরাজেই পরিণত হবেন? আপনি কি পারবেন সাধারণ মানুষের মতো সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে? চমকে পেছনে ফিরল, দেখলো কোকি তার খুব কাছে দাঁড়িয়ে আছে। কোকির চোখে আছে আগের মতো প্রাণহীন শূন্যতা নেই, বরং এক গভীর অনুসন্ধিৎসু দৃষ্টি। ধরা গলায় উত্তর দিল, আমি জানি না কোকি, তবে তুমি পাশে থাকলে হয়তো আমি পারবো। তোমার অস্তিত্ব আমার ভেতরের পশুটাকে শান্ত রাখতে পারে। কিছুক্ষণের জন্য সেখানে এক পিনপত নীরবতা নেমে এলো। কুকি দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবলো। তার মনের গহীনে হয়তো সুগার স্মৃতি আর ভীর এই আমূল পরিবর্তনের এক যুদ্ধ চলছিল। অবশেষে কুকি চাঙ্কুকের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি আপনাকে একটা শেষ সুযোগ দিতে চাই মহারাজ। এখন আপনি কি বলবেন বলুন। কুকির মুখে এই কথাটি শুনে যেন হাতে স্বর্গ পেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে কুকি তাকে সুযোগ দিতে পারে। সে আর নিজেকে সামলাতে পারল না। আবেগপ্রত হয়ে কুকিকে জড়িয়ে ধরল শক্ত করে। তার বুকের ধুকপুকানি কুকি স্পষ্ট শুনতে পাচ্ছিল। কুকি, আজ আমি মন থেকে বলছি, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি এক চরম পাপ করেছি। আমি তোমাকে শুধু ভোগ করার লালসায় তুলে এনেছিলাম, কিন্তু তোমার এই পবিত্রতা আর তোমার উপর করা নিজের অন্যায়গুলোই আমাকে আজ বদলে দিয়েছে। আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি কুকি। কুকির দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তার চোখের দিকে তাকিয়ে আকুতি ভরা কণ্ঠে বলল, তুমি কি আমার জীবন সঙ্গী হবে কুকি? আমার এই অন্ধকার জীবনে তুমি কি এক চিলতে আলো হয়ে আসবে? আমার পাশে দাঁড়িয়ে আমার হাতটা কি আজীবন শক্ত করে ধরবে? কুকির চোখের কোণ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে ভীর চোখের দিকে তাকিয়ে ধীরস্থিরভাবে বলল, হ্যাঁ মহারাজ, আমি আপনার জীবন সঙ্গী হব। আমি চাই আপনাকে সেই বিষাক্ত অতীত আর লিসার দেওয়া সেই ঘৃণা থেকে বের করে আনতে। আমি চাই আপনার ধূসর জীবনটা নতুন রঙে রাঙাতে, আর সব শেষে আমি আপনাকে নতুন করে ভালোবাসতে চাই। এর কয়েকদিন পর দৃশ্যপট পাল্টে গেল। সেই ত্রাস সৃষ্টিকারী রাজা আর কোনো তলোয়ার নিয়ে নয়, বরং নগ্ন পায়ে গ্রামের সাধারণ মানুষের সামনে এসে দাঁড়ালো। রাজপ্রাসাদের অহংকার বিসর্জন দিয়ে গ্রামের ধুলোমাখা রাস্তায় সবার সামনে হাঁটু গেড়ে বসলো। আমি আপনাদের উপর অনেক অন্যায় করেছি। আমি আপনাদের ঘরের মেয়েদের মর্যাদা রক্ষা না করে তা হরণ করেছি। আমি রাজা হওয়ার যোগ্য নই, কিন্তু একজন মানুষ হিসেবে আজ আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমাকে একটি সুযোগ দিন নিজেকে শুধরে নেওয়ার। গ্রামবাসীরা প্রথমে ভয়ে আর বিস্ময়ে পিছিয়ে গিয়েছিল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এই সেই নিষ্ঠুর রাজা। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কুকি যখন হাসি মুখে সবার দিকে তাকাল এবং মাথা নেড়ে অভয় দিল, তখন মানুষের মন গলতে শুরু করলো। তারা বুঝতে পারলো ভালোবাসার শক্তি এক দানবকেও মানুষে রূপান্তরিত করতে পারে। একে একে সবাই ভীকে ক্ষমা করে দিল। কুকি আর ভীর নতুন এক জীবন শুরু হলো। ঘৃণা আর লালসার রাজপ্রাসাদে ধীরে ধীরে ভালোবাসা আর শান্তির এক কুঠিরে পরিণত হলো। যে জঙ্গল একসময় ভয়ের ছিল, আজ সেখানে পাখিরা স্বাধীনভাবে গান গায়। প্রাসাদের চারিদিকে আজ উৎসবের রসনাই। কোনো জোর জবরদস্তি নয়, বরং এক পবিত্র মিলনের সুর বেজে চলেছে। গ্রামের প্রতিটি মানুষ আজ রাজপ্রাসাদে নিমন্ত্রিত। নিজের হাতে সবাইকে আপ্যায়ন করছে, যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। ধুমধাম করে কুকি আর ভীর বিয়ে সম্পন্ন হলো। বিয়ের মণ্ডপে কুকি যখন ভীর চোখের দিকে তাকালো, সে সেখানে আর কোনো লালসা বা হিংস্রতা দেখতে পেল না, বরং দেখলো এক সমুদ্র সমান গভীর ভালোবাসা আর অনুশোচনা।
কুকি বুঝতে পারলো ভালোবাসা সত্যিই পৃথিবীর সবচেয়ে বড় মলম, যা আত্মার গভীরতম ক্ষতকেও সারিয়ে দিতে পারে। দিও এক বুক শান্তিতে নিঃশ্বাস ফেললো। তার ভেতরে সেই সাইকো রাজা আজ চিরতরে বিদায় নিয়েছে। কুকির ভালোবাসার ছোঁয়ায় সে আজ এক শুদ্ধ মানুষ। কয়েক বছর পর প্রাসাদের সেই বাগান, যেখানে একসময় কুকি ভয়ে কুকড়ে থাকতো, আজ সেখানে বসন্তের হাওয়া বইছে। বাগানের দোলনায় কুকি বসে আছে, আর তার কোলে চাঁদের মতো ফুটফুটে এক সন্তান। দি মুগ্ধ হয়ে দূর থেকে তার এই সাজানো স্বর্গ দেখছিল। সে এগিয়ে এসে কুকির পাশে বসলো এবং পরম মমতায় তার কাঁধে হাত রাখলো। দিদি যান, মাঝে মাঝে আমার বিশ্বাসই হয় না যে আমি এত সুখী হতে পারি। ধন্যবাদ কুকি, আমার এই অন্ধকার আর বিষাক্ত জীবনকে আবারও আলোর রঙে রাঙিয়ে দেওয়ার জন্য। তুমি না থাকলে আমি হয়তো কোনো এক অন্ধকারেই হারিয়ে যেতাম। কুকি মৃদু হাসলো। সেই হাসিতে আজ কোনো বিষাদ নেই। সে বাচ্চার কপালে একটা আলতো চুমু খেয়ে ভির দিকে তাকালো। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই ভি, তুমি নিজেই নিজেকে পরিবর্তন করেছো। আমার জন্য তোমার সেই জেদ আর ঘৃণা বিসর্জন দিয়েছো। এতেই আমি সবচেয়ে বেশি খুশি। তুমি প্রমাণ করেছো যে মানুষ চাইলে নিজেকে নতুন করে গড়তে পারে। তাদের এই সুন্দর মুহূর্তের মাঝে কুকির কোলে থাকা ছোট্ট শিশুটি খিলখিল করে হেসে উঠল, যেন সেও তার বাবা মায়ের এই ভালোবাসা বুঝতে পারছে। ভি বাচ্চার সেই হাসি দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে আলতো করে বাচ্চার ছোট হাতটা ধরলো। বললে, লেলে আমার সোনা বাবা, আমার রাজপুত্র, তুমি জলদি জলদি বড় হয়ে যাও তো। তারপর আমি আর তুমি মিলে একটা টিম হব, আর দুজনে মিলে তোমার এই সুন্দরী মাম্মামকে চালিয়ে মারবো। কি বলো? আচ্ছা, এখনই ছেলের সাথে দল পাকানো হচ্ছে বুঝি? দাঁড়াও, তোমাদের দুই দস্যুকে আমি কেমন শাসন করি দেখো। বাগানের বাতাসে ভেসে বেড়াতে লাগলো তাদের সম্মিলিত হাসির শব্দ। ঘৃণা আর অন্ধকারের চ্যাপ্টার বন্ধ হয়ে কুকি আর বীর জীবনে শুরু হলো নতুন এক চিরস্থায়ী সুখের গল্প।